দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আসে হিসেবে তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বর্ণনার আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় দুর্ঘটনার পর মানসিক সংকট। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান খান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। আপনার সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন এই যে কিছুদিন আগে মাইলস্টোন স্কুলে যে একটা বিপর্যয় ঘটে গেল, এই ধরনের বিপর্যয় কিন্তু বা এই ধরনের দুর্ঘটনা কিন্তু আমাদের হরহামেশাই হচ্ছে। কিন্তু এই ধরনের দুর্ঘটনার একটা একুইট বা ইমিডিয়েট ইফেক্টও রয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী যে মানসিক একটা সংকট, তারা এইটাকে যারা উপলব্ধি করলো, যারা প্রত্যক্ষ করেছে, তাদের ক্ষেত্রে এটা আমরা বলি শিশু, বৃদ্ধ বা বয়স্ক সকলের ক্ষেত্রে যে একটা মানসিক একটা সংকট দেখা দেয়, সেই সংকট থেকে উত্তরণের জন্য ব্যক্তি পর্যায়ে, রাষ্ট্র পর্যায়ে আমাদের কী করণীয়, তার আশেপাশের মানুষগুলো কি করবেন, চিকিৎসকরা কি করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করতে আমাদের সাথে এখানে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার জিল্লুর রহমান খান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। প্রথমে আসলে আমাদের এই যে একটা ট্র্যাজেডি ঘটে গেল, তাতে নিহত এবং আহত সকলের প্রতি আমাদের সমবেদনা, শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই যে এই শিশুরা তো এখানে একটা আপনার এই যে দুর্ঘটনা ঘটলো স্কুলে, তারা একটা মানসিক সংকটের মধ্য দিয়ে রয়েছে, তাদের মা বাবারাও তো আসলে একটা মানসিক সংকটের মধ্য দিয়ে রয়েছে, তাদের স্কুলের শিক্ষক যারা রয়েছে তারা এই ধরনের যে শুধু এই একটি দুর্ঘটনা না, এই ধরনের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, যেমনকি রানা প্লাজার মতো ঘটনা আমরা দেখেছি। এই ধরনের দুর্ঘটনায় আসলে মানসিক কি সংকট তৈরি হয় সেগুলি যে একটা মোটা দাগে বিস্তারিত আমাদের বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিতে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়ে হসপিটালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তো শুরুতেই যে বিষয়টা আপনার যে একটা হচ্ছে যে এই যে বিমান দুর্ঘটনায় যে মানে মাইলস্টোন স্কুল কলেজে যে বিষয়টি হয়েছে, এটা একটা ক্রাইসিস বলি আমরা, দুর্ঘটনা। তো দুর্ঘটনা ম্যানমেড হতে পারে, মনুষ্য সৃষ্ট। যেমন আমরা বলি যে যেটা বললেন যে রানা প্লাজার ট্র্যাজেডি হয়েছে, যে মানে বা অগ্নুৎপাত অনেকগুলো হয়েছে, আপনারা জানেন নিমতলিতেও কিন্তু অনেকগুলো অগ্নিকাণ্ড, অনেক লোক মারা গিয়েছে এবং তারা কিন্তু অনেক আহত হয়ে তারা অনেক ধরনের সমস্যায় পড়েছে। তো এইরকম এটা আমরা এক কথায় বলি যে একটা ক্রাইসিস, মানে আমরা ডিজাস্টার সাইকিয়াট্রি বলে, যে কোনো দুর্যোগজনিত কারণে, সেটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, যেমন কোনো কারণে মানে ভূমিকম্প হতে পারে বা অগ্নুৎপাত হতে পারে। তাহলে এইরকম ম্যানমেড মনুষ্য সৃষ্ট এবং প্রাকৃতিক যে কোনো বিপর্যয়ের পরে যে মানসিক স্বাস্থ্যের যে আঘাতটা বা যে ক্রাইসিসটা তৈরি হয়, এটা একটা স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে দুইভাবে হতে পারে। তো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় যে অবশ্যই তাদের শারীরিক মানে যারা ইনজুরি বা অন্যান্য যে মানে প্রাথমিক চিকিৎসাগুলো, সেগুলো অবশ্যই জরুরি। কিন্তু একটা বিষয় আমরা প্রায়ই শুনি, যেমন আমাদের ফ্যামিলি থেকে আমরা শুনি যে এরকম যে তো এখন এখানে মানসিক স্বাস্থ্যের কি এত কি প্রয়োজন, আগে তো তাদের মানে আহত ইনজুরি সেবা করা দরকার। এই ব্যাপারটা একটু বিস্তারিত শুনবো, এই ব্যাপারটা একটু মানে প্রায় আমরা বিস্তারিত শুনবো। একজন দর্শক রয়েছে, দর্শকের আসলে ফোনটা নিয়ে নিতে চাইছি। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম আব্দুল কাদের, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি জি, কাদের সাহেব বলুন। আমার বয়স 42 বছর। জি। আমার সমস্যা হচ্ছে দীর্ঘ 17-18 বছর বয়স থেকে আমার ঘুম কম হয়, মাথা ব্যথা। জি। তো আজ 2017-18 সালে আমি আমার দেশের বাড়িতে রংপুরে ডাক্তার দেবেন্দ্রনাথ সরকার অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিসিন বিশেষজ্ঞ, ওনাকে দেখাইছি। জি। উনি সেই সময় আমাকে রেবোটিল 05 দিয়েছিল, মোটামুটি ওইটা চলবে লিখে দিয়েছিল। এখানে আসছি, শহরে গার্মেন্টসে চাকরি করি, তো ওটা চালাইছি, মোটামুটি চালাইছি। এর মধ্যে চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক বিভাগের চিকিৎসক দেখাইছি, আবার নিউরো মেডিসিন দেখাইছি। তো টিপটিন খাইলে কাজ হইতো। আচ্ছা। এখন দেখা যায় টিপটিন খাওয়া কাজ হয় না, মাথা ব্যথাটা বেশি, ঘুমও রাত্রে হয় না। আপনি আসলে পেশা কি, এটা যদি একটু আমাদের বলতেন। আমার পেশাটা হচ্ছে আমি একটা গার্মেন্টসের সিকিউরিটি গার্ড, মাঝে মাঝে বাংলা রিক্সাও চালাচ্ছিলাম। এখন রিক্সাও চালাইতে পারি না, পেশার হলো। আচ্ছা, আপনার কি ওইখানে যে সিকিউরিটি প্রায় সময় আপনার ডিউটি আবার কি প্রায় সময় রাতে থাকে না দিনে? না, রাতে হলে ওখানে 2-4 ঘন্টা ঘুমানোর সুযোগ থাকে, কিন্তু আমার তো ঘুমে আসে না।
জি, আপনি যদি কিছু জিজ্ঞেস করেন। না, কিন্তু আপনাকে তো বেশিরভাগ সময় রাতেই ডিউটি করতে হচ্ছে, তাই না? বেশিরভাগ সময় না 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 স্যার, আমি তাইলে 1 বছর কিন্তু আগে আগে তো করতে হয়েছিল, আগে আগে নাইট। আগে জি জি। আগে একটু করতে হয়েছিল, সেক্ষেত্রে ঘুমানোর সুযোগ ছিল, কিন্তু আমি আমার তো ঘুমে আসে না। আর ওই যে রিভোর্টিল যে ওষুধটা কতদিন ধরে খাচ্ছেন আপনি এটা? রিপোর্টিল প্রায় খাওয়া বাদ দিয়েছি প্রায় 3-4 বছর, এর মধ্যে ট্রিপটিন খাইছিলাম আর রিপোর্টিল খাইছিলাম 4-5 বছর। আচ্ছা, ঠিক আছে। মানে আপনার মূল সমস্যাটা কি এখন ঘুম হচ্ছে না, এবং এটাই মূল সমস্যা যে হ্যাঁ, এখন আবার রিপোর্টিল খাইলে আগের তুলনায় ঘুম কিছুটা কম হয়, কিন্তু খাবার রুচি নাই, খাইতে পারি না একদম। তো উনি যেটা বলছিলেন কাদের সাহেব, যেটা তার মূল সমস্যা হচ্ছে ঘুম হচ্ছে না, এবং তার পেশা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু তাকে নাইট গার্ডের চাকরি আগে করতে হয়েছে, হয়তো এখন নাইট থাকছে না, কিন্তু এই দীর্ঘদিন মানে রাতে যদি না ঘুমিয়ে কোনো কাজ বা পেশায় থাকার কারণে কিন্তু আমরা বলি স্লিপ ওয়েক সাইকেলের একটা বড় পরিবর্তন আসে, যে ঘুমের যে আমরা বায়োলজিক্যাল ক্লক, যে ন্যাচারালি বডি আমাদেরকে ঘুমের যে মানে সাইকেলটা এটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। আরেকটা ব্যাপার, উনি কিন্তু ক্লোনাজিপাম খেতেন, রিভোট্রিল, ওইটাও কিন্তু একসময় ডিপেন্ডেন্স হয়ে যায়, আসক্তি। ফলে হয় কি যে আগের যে ডোজে সেটা আর কাজ করতে চায় না। রিসেন্টলি অ্যামিটিপটালিন খেয়েছেন, হয়তো ওইটাও কাজ করছে না, মাথা ব্যথার কথা বলেছেন। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে ওনার যেটা করা উচিত, মানে আমরা বলি স্লিপ হাইজিনটা ন্যাচারালি আগে ট্রাই করা উচিত, যে দিনে ঘুম বাদ দিয়ে রাত্রে একটা নির্দিষ্ট সময় ঘুমানো, 10:30 বা 11টার মধ্যে, এবং প্রয়োজন হলে উনি একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো আমরা তাকে হয়তো কিন্তু বিষণ্ণতা, অন্য কোনো ট্রিগার যদি থাকে, হ্যাঁ, যে অন্য কোনো শারীরিক রোগ যদি থাকে, এবং বিষণ্ণতা রোধী যেটা ওষুধ আমরা যেগুলোর সিডেশন আছে, যেমন অ্যামিটিপটালিন হতে পারে, মিট্রাজিপিন হতে পারে, এটা দিয়ে কিন্তু তাকে চিকিৎসা করলে পরিবারে যদি আসলে তার দুশ্চিন্তা করার মতো অন্য কোনো কারণ হতে পারে, যদি তার কোনো ক্রনিক অ্যাংজাইটি, ডিপ্রেশন থাকতে পারে, মানসিক চাপ থাকতে পারে, সেটার কারণে কিন্তু, যেমন অনিদ্রা একটা বড় কারণ কিন্তু ডিপ্রেশন আমরা বলি, যে সেগুলো অন্য কিছু থাকতে পারে, শারীরিক যদি কোনো রোগ, ক্রনিক পেইন, এগুলো হতে পারে। দর্শক, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে আপনার যে অনেক দিন ধরে যে ওষুধ খাচ্ছেন, সেখান থেকে একসময় দেখা যাচ্ছে নির্ভরতা চলে আসে। সেজন্য ওষুধ ছাড়া ঘুমানো যায় কিনা সেটা খেয়াল রাখবেন। আর অন্য দুশ্চিন্তার যদি কারণ থাকে, সেই ব্যাপারে আপনার পরিবারের লোকদের সাথে আলাপ করবেন এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। আমরা আলাপ করছিলাম যে এই সময় দুর্ঘটনার মানসিক সংকট কী কী হতে পারে। আপনি খুব সুন্দরভাবে আলাপ শুরু করেছিলেন। আমরা বিরতির পরে এই বিষয়ে আরও বিস্তারিত আলাপ করব। বিরতির পর ডক্টর সনকন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় দুর্ঘটনার পর মানসিক সংকট, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান খান। আমরা আলাপ করছিলাম, খুব সুন্দরভাবে আপনি শুরু করেছিলেন যে দুর্ঘটনার পরে আসলে মানসিক সংকটের যে ব্যাপ্তি, এটা কি কি ক্ষেত্রে হয়, যেটা একটু যদি ব্যাখ্যা করতেন। প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে, আমরা বলি যেহেতু সে দুর্ঘটনার মধ্যে পড়েছে, এবং সেই ক্ষেত্রে সে সরাসরি শারীরিকভাবে আহত হতে পারে, আবার নাও হতে পারে, সেটা সে প্রত্যক্ষ করতে পারে, দেখতে পারে শুধুমাত্র। দুই ক্ষেত্রেই কিন্তু আপনার মানে যে অ্যাকিউট যে ক্রাইসিসটা হয়, যেটা আমরা বলি অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, তো এই ক্ষেত্রে যেটা হয় সবচেয়ে বেশি মানে অনুভূতিভূত হয়ে যায়, নামনেস, সে কোনো কিছু এক্সপ্রেস করতে পারে না, অনেক সময় কথা বলে না, মিউট হয়ে যায়, কথা বলছে না, কিছু মানে জিজ্ঞেস করলে জবাব দিচ্ছে না। এটা কিন্তু সবচেয়ে প্রথম দিকে যেটা দেখা যায়। এবং অনেক সময় দেখা যায় ডিসোসিয়েশন হয়, যে কাউকে চিনতে পারে না, এই ধরনের মানে আমরা বলি অ্যাকিউট ক্রাইসিস যেটা হয়, সবচেয়ে বেশি এটা হয়। এবং অনেক সময় তীব্র ধরনের বিষণ্ণতা, ডিপ্রেশন হতে পারে, এংজাইটি, উদ্বিগ্ন, আতঙ্ক, অনেক সময় ঘুমের সমস্যা হয়, নাইটমেয়ার, যে মানে দৃশ্যটা সে প্রত্যক্ষ করেছে দুর্ঘটনায়, ঘুমের মধ্যে কিন্তু ওইটাই বারবার আসতে থাকে, মানে দুঃস্বপ্ন হিসেবে আসতে পারে। তার খাওয়ার সমস্যা হতে পারে, কারণ যেহেতু তার ডিপ্রেশন এবং এংজাইটির কারণে। তো এই বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভভাবে ম্যানেজ করা দরকার। অনেক সময় কিন্তু যদি মানে যিনি মানে আহত হয়েছেন বা যিনি মানে ভিকটিম যিনি, তার সাথে কথা বলার ক্ষেত্রে কিন্তু আমাদের খুবই সতর্ক হওয়া উচিত। কখনোই কিন্তু জোর করে বা প্রেশারাইজ করে মানে এটা বলার চেষ্টা করা বা শোনা মানে এটা উচিত না। তাকে বলার সুযোগ দিতে হবে যে আপনার কি সমস্যা হয়েছে, এই ব্যাপারটা খুব এমপ্যাথেটিক্যালি আমরা বলি, যে খুব তার অবস্থা থেকে বুঝে তাকে কিন্তু বলার সুযোগ দিতে হবে। এবং এক্ষেত্রে ইমোশনাল ভেন্টিলেশন খুবই জরুরি, যে তাকে তার যে ট্রমার বা এই যে আঘাতের যে বিবরণটা সে দিবে, এখানে কিন্তু অনেকটা তার একটা হিলিং প্রসেস খুব কাজ করে। এই জন্য তাকে অনেকে আমরা বলে থাকি যে ও দুর্ঘটনার পর পাগল হয়ে গিয়েছে, এই টাইপের শব্দ যেন এরকম এটা হয়। আরেকটা ব্যাপার যেটা হয়, আমরা বলি যে বিভিন্ন মিডিয়ার লোকজন যখন তাকে জোর করে, আমরা দেখি যারা দুর্ঘটনায় ছিল, আমরা অলরেডি দেখেছি, যেমন ফেসবুকে যে পরিমাণ শেয়ার হয়েছে আপনার এই যে দুর্ঘটনার দৃশ্য, মানে দগ্ধ হওয়া একজন ইয়াং ছেলে দৌড়াচ্ছে, সেগুলো এত বেশি শেয়ার হয়েছে। সুস্থ মানুষ যারা, তারা কিন্তু এইসব দেখেই কিন্তু মানসিকভাবে আঘাত মানে তারা ট্রমাটাইজড হয়ে যেতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা বলি যে পরিবারের সদস্য যারা, তাদের সাথে খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করা উচিত, যে তারাও কিন্তু মানসিক যাতনা বা কষ্টের মধ্যে। খুব সুন্দরভাবে বলেছেন। অর্থাৎ যে শিশুটি বা ধরেন যদি যে একজন শিক্ষার্থী, আমরা যেসব মারা গিয়েছেন বা যারা আহত হয়েছে, তাদের মা বাবারও তো আসলে একটা ট্রমা, অবশ্যই ডেফিনেটলি। কারণ হচ্ছে যে তারা এই যে ব্যাপারটা প্রত্যক্ষ করেছে, এবং তারা যে এখন ট্রমার মধ্যে আছে, একটা কারণ হচ্ছে তার সন্তান হয়তো
এবং আমরা জানি যে বার্নের পরিমাণ বেশি হলে তার কিন্তু মানে জীবনের ঝুঁকির মধ্যে আছে। 50 বা 60% বার্ন হলে সে বেঁচে থাকতে নাও পারে কিন্তু। তাহলে অলরেডি তার শরীরে আঘাতের চিহ্ন, পোড়ার চিহ্ন আছে, সব কিছু আছে। এই যে ব্যাপারটি, এটা কিন্তু খুব একটা হৃদয় বিদারক বিষয় আর কি। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এইটা দৃশ্য অবলম্বন করে বা এই অবস্থাটি কিন্তু মানে মানে ফিল করে কিন্তু তারাও কিন্তু মানসিকভাবে বিষণ্ণতা আক্রান্ত হতে পারে। ইভেন কিন্তু তাদের মধ্যে কিন্তু আমরা বলি যে অ্যাকিউট স্ট্রেস রিয়াকশন এগুলো হতে পারে, এবং দীর্ঘমেয়াদে যখন এটা 1 মাস পার হয়ে যায় তখন কিন্তু আমরা বলি পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তো এইখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে তার যে স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যেমন অনেকে কিন্তু আমি একটু আগে শুনলাম একজন অভিভাবক বলছিলেন যে তার বাচ্চাকে সে স্কুলে দিচ্ছে না, হয়তো কর্তৃপক্ষ স্কুল খোলার একটা মানে প্রক্রিয়া তারা নেবেন, কিন্তু এই যে বাচ্চাটি ঘরে আছে সেই কিন্তু ট্রমাটাইজ, তার হয়তো শারীরিক কোনো আঘাত নাই। শারীরিক আঘাতটা দৃশ্যমান দেখা যায় বাইরে থেকে, কিন্তু মানসিক আঘাত কিন্তু বাইরে থেকে দেখা যায় না, দৃশ্যমান না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা আমাদের যেসব বাচ্চা দেখা যাচ্ছে যে শারীরিকভাবে কোনো আহত হয়নি, মানে তারা মানসিকভাবে কিন্তু ট্রমাটাইজড হয়েছে, কারণ তার সহপাঠী হয়তো মারা গিয়েছে বা সে হয়তো হসপিটালে ভর্তি আছে এবং তার মা বলছে তাকে আর স্কুলে যেতে দিচ্ছে না বা দিবে না, এখন এই মুহূর্তে দিতে চাচ্ছে না। তাহলে সে কিন্তু যে মানে ঘরের মধ্যে যে আবদ্ধ হয়ে আছে, এইটাও কিন্তু একটা তার মানসিক ট্রমাটা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। আর মিডিয়াতে জিনিসগুলো প্রচার হচ্ছে, এই যে দগ্ধ আহতদের ছবি, দুর্ঘটনার ছবি, এবং সেটা অনেক ক্ষেত্রে কিছুটা এক্সাজারেশন আমরা দেখছি যে অনেকে যারা মানে কন্টেন্ট ক্রিয়েট করেন তারা কিন্তু অনেক বেশি এক্সাজারেট করে প্রচার করছেন এগুলো। এই যে আপনি তো বললেন যে এই যে কনসিকুয়েন্সগুলি বললেন যে সংকট কোথায় কোথায় তোর, এই উত্তরণের জন্য কি কি করণীয়, বিশেষ করে যারা এই ধরনের সমস্যার মধ্য দিয়ে পার হচ্ছেন, আশেপাশের লোকদের কি করণীয়, রাষ্ট্রের বা স্কুলের বা সামাজিকভাবে কি করণীয়, সেই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। বিরতির পর ডক্টরস অন কল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় দুর্ঘটনার পর মানসিক সংকট। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান খান। আমরা আলাপ করছিলাম যে আসলে সংকট কোন কোন ক্ষেত্রে হতে পারে, আসলে এদের ব্যাপ্তিটাকে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে করণীয় কি আসলে, যে আসলে প্রত্যক্ষ করলো বা যে আমরা আক্রান্ত হলো তাদের প্রতি প্রথমে চিকিৎসার যে অ্যাপ্রোচ সেটা যদি একটু যদি বলতেন। আমরা যেটা বলি যে কোনো ধরনের ডিজাস্টার বা যদি দুর্ঘটনার পরে যে মানসিক সংকট হয়, অবশ্যই তার মানসিক স্বাস্থ্যসেবা চিকিৎসা নিশ্চিত করতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সেই ক্ষেত্রে আমরা বলি মেন্টাল হেলথ ফার্স্ট এইড, যে তার প্রথমে হচ্ছে তার মানসিক অবস্থার পর্যবেক্ষণ করা, যে আমরা বলি অ্যাসেসমেন্ট, মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট, এবং সেই অনুযায়ী চিকিৎসার যে প্ল্যানটি তৈরি করা। যেমন অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে একটা সিগনিফিক্যান্ট প্রপোর্শনের কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ, আমরা বলি সাইকোটিক ফিচার পাওয়া যেতে পারে, মানে সহিংস আচরণ বা তার নিজের সেলফ হার্ম করার প্রবণতা, এগুলো থাকে। এইসব ক্ষেত্রে কিন্তু সাইকোটিক ফিচার যদি থাকে, যেমন সন্দেহ, অস্বাভাবিক আচরণ, কথাবার্তা, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে হসপিটালে রেখেই চিকিৎসা করাতে হবে। এটা খুবই, যদিও এটার প্রপোর্শনটা অত বেশি না, কিন্তু তারপরে কিন্তু এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। ইভেন যারা চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে ব্যাপারটি হতে পারে। ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট থেকে শুরু করে যেসব হসপিটালে তারা চিকিৎসাধীন আছে। এরপর আমরা বলি যে মানসিক অবস্থার পর্যবেক্ষণ অনুযায়ী তাদের যে অবস্থা যেটা হয় সেই অনুযায়ী তাকে প্রথমেই মানে প্রাথমিক যে মানসিক স্বাস্থ্যসেবা, যেটা আমরা বলি তার সমস্যাটা মনোযোগ দিয়ে শোনা এবং তাকে তার অবস্থাটা বর্ণনা করার সুযোগ দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে তাকে সে যেন তার এই ঘটনাটি বর্ণনা করতে পারে, যত বেশি সে বলতে পারবে তার কিন্তু তার ইমোশনাল হিলিং হবে, বলতে দেওয়া, তাকে বলার সুযোগ দিতে হবে এবং সেটা শুনতে হবে, আমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এইটা। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে খুব কমনলি যেটা হয়, সবচেয়ে বেশি হয় ডিপ্রেশন হয়, খুব বিষণ্ণতা, তীব্র ধরনের। এবং তীব্র বিষণ্ণতা হলে কিন্তু অবশ্যই তাকে অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশন প্রয়োজন, বিষণ্ণতার ওষুধ কিন্তু তার প্রয়োজন হবে। মানে শুধুমাত্র কাউন্সিলিং সেই ক্ষেত্রে যথেষ্ট না। এছাড়াও আমরা বলি যে ট্রমা কাউন্সিলিং বা গ্রিফ কাউন্সিলিং, যে তাকে তার এই দুঃখটা কাটিয়ে উঠতে তাকে সহযোগিতা করা। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই দুর্ঘটনাটি যে তার জীবনে হয়েছে এবং এটা তাকে অ্যাকসেপ্ট করতে সহযোগিতা করা, এটা আমরা বলি মূল ফোকাসটা এখানে থাকা দরকার। কারণ অনেক সময় কিন্তু এই দুর্ঘটনার পরে সবচেয়ে যেটা হয়, প্রথম দিকে ডিনায়াল হয়, ডিসবিলিভ, যে না এরকম কিছু হয় না, সেটা সে অ্যাকসেপ্ট করতে চায় না। তাহলে এই যে দুর্ঘটনাটি যদি আমরা তাকে অ্যাকসেপ্ট করাতে সহযোগিতা করি এবং আবার তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য এই ঘটনার মধ্যে দিয়ে তাকে, সেক্ষেত্রে তার কাউন্সিলিং বা সাইকোথেরাপির প্রয়োজন হতে পারে। এবং আরেকটা যেটা আমরা বলি যে তার মানে অনেক সময় হতে পারে, যেমন প্যানিক অ্যাটাক হয়, হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যে মৃত্যু আতঙ্ক, এগুলো হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তার ওষুধের প্রয়োজন হতে পারে এবং প্রয়োজনে আমরা বলি সাইকোথেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এটাও প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা বলি মানে সাইকোট্রপিক মেডিকেশন, ওষুধ এবং সাইকোথেরাপি দুটোই কিন্তু প্রয়োজন এখানে। এই মানে মেন্টাল হেলথ ফার্স্ট এইডের পরে যেটা গুরুত্বপূর্ণ, আমরা বলি দীর্ঘমেয়াদী তার যে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, সেটাও গুরুত্বপূর্ণ। যেমন অনেকেই সুস্থ হয়ে আছে, হয়তো বাসায় যাবে, কিন্তু তাকে আবার আগে স্কুলে ফিরিয়ে নেওয়া যায় বা তার আগের যে কাজটি ছিল সেটাতে ফিরিয়ে নেওয়া যাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তাকে
তার এই ট্রমা থেকে হিলিং করার জন্য বা বের করে আনার জন্য কিন্তু আবার তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াটি আমাদেরকে চালু করতে হবে বা শুরু করতে হবে। এটা যদি আমরা না করি তাহলে কিন্তু সে আবার আর স্বাভাবিক জীবনে আগের মতো কর্মক্ষম বা হতে পারবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে যে আগের যে মানে দুর্যোগগুলো আমাদের দেশে হয়েছে, যেমন আইলা, সিডর থেকে শুরু করে রানা প্লাজা ট্রাজেডি, ওইখানে কিন্তু আমরা সাইকিয়াট্রিস্টরা বা মানসিক রোগ বিশেষজ্ঞদের একটা বড় ধরনের একটা কার্যক্রম আগেও ছিল, এখনও আছে। যেমন বর্তমানেও কিন্তু আমরা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে কিন্তু বার্ন ইনস্টিটিউটে ওখানে স্পেশালিস্ট মেন্টাল হেলথ সার্ভিস দেওয়া হচ্ছে এবং ইনস্টিটিউটে দেওয়া হচ্ছে। একটু যদি বলতেন যে যারা যেসব বাচ্চারা আহত হয়েছে বা প্রত্যক্ষ করেছেন, আহত হয়তো হয়নি, এই মুহূর্তে তাদের মা বাবাদের বা তার আশেপাশে যারা রয়েছে আত্মীয় স্বজন, তাদের কি করণীয় বা কি আচরণ করা উচিত বাসার মানে ভিতরে? এখন তাদের মধ্যে যদি কোনো বড় ধরনের সমস্যা না থাকে, মানে সেই ক্ষেত্রে অবশ্যই প্রথম যেটা ধাপ হওয়া উচিত যে তাদের আবার শিক্ষা কার্যক্রমটি আবার নতুন পুনরায় চালু করা। কারণ তারা যদি আবার স্কুলে যেতে পারে, ঘরের মধ্যে আবদ্ধ থাকলে কিন্তু সে আবার এই জিনিসটাই এক্সপিরিয়েন্স করতে থাকবে, মাথার মধ্যে এটাই তার ঘুরবে। তাহলে যত দ্রুত সম্ভব যে স্বাভাবিক জীবনে এবং স্কুলের কার্যক্রমটা অবশ্যই দ্রুত চালু করার ব্যবস্থা করা প্রয়োজন, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর একটা, তাদের যদি কারোর মধ্যে বিশেষ মানে তীব্র ধরনের সমস্যা থাকে মানসিক, যেমন সে কথা বলছে না, বিষণ্ণ হয়ে যাচ্ছে, তার দুঃস্বপ্ন হচ্ছে, ঘুমাতে পারছে না, খাওয়ার সমস্যা হচ্ছে, অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শক যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ এবং যমুনা টিভিকেও ধন্যবাদ। দর্শক, যেমনটা আসলে বলছিলাম, যে কোনো দুর্ঘটনার পর তো আমাদের শারীরিকভাবে বিভিন্ন অঙ্গহানি হয়। দেখা যাচ্ছে যে দুর্ঘটনায় অনেকে পঙ্গুত্বও বরণ করে নেন এবং তারা যখন সুস্থ হয়ে জীবনযাপন করেন তখন বিভিন্ন ধরনের মানসিক সংকট দেখা দেয়। কিন্তু এমনও তো লোক রয়েছে যে আসলে আহত হলেন না, উনি কোনো অঙ্গহানি হয়নি, কিন্তু তিনি বিষয়টা প্রত্যক্ষ করেছেন। এই শিশুদের মধ্যে অনেকে তাদের বন্ধুকে হারিয়েছে, একদম সহপাঠীকে হারিয়েছে, কিন্তু তারা হয়তো দেখা যাচ্ছে তার কোনো আক্রান্ত হয়নি। এই দুই গ্রুপকেই কিন্তু সমানভাবে মানসিক যে আমরা বলা সাপোর্ট দেওয়াটা খুবই জরুরি এবং আমাদের এই শিশুরা সহ আমরা সকলেই সুস্থ থাকি। এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।